সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি পদার্থবিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে খ শাখায় আমরা পড়ছিলাম সপ্তম অধ্যায় অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম সংক্রান্ত আলোচনা। আমরা প্রথমে দেখে নেব যে সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা কি দেখে এসেছিলাম। সর্বশেষ অনলাইন ক্লাসে অর্থাৎ পূর্বের ক্লাসে আমরা প্রথমে সপ্তম অধ্যায়ের একটি সারসংক্ষেপ জেনেছিলাম, অর্থাৎ এই অধ্যায়ে পদার্থের গাঠনিক ধর্ম শীর্ষক এই অধ্যায়ে আমরা কি কি শিখতে যাচ্ছি সেটি জেনেছিলাম। এরপরে আমরা আন্ত আণবিক বল সম্পর্কে জেনেছি, আন্ত আণবিক দূরত্ব সম্পর্কে জেনেছি, পদার্থের বিভিন্ন রকমের বন্ধন সম্পর্কে জেনেছি, স্থিতিস্থাপকতার যে প্রাথমিক ধারণা সেটি পেয়েছি এবং সবশেষে আমরা যেটি দেখেছি স্থিতিস্থাপকতা সংক্রান্ত বিভিন্ন রাশির সঙ্গে আমরা পরিচিত হয়েছি, যেটি হয়তো আজকেও আমরা অব্যাহত রাখবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সর্বশেষ ক্লাসের আলোচ্য সূচি। এবারে আমরা আজকে প্রথমেই যেটি দেখে নেব সেটি হচ্ছে বিকৃতির প্রকারভেদ। সর্বশেষ অনলাইন ক্লাসে আমরা যেগুলো শিখে এসেছিলাম তার মধ্যে শেষ অংশটি ছিল হচ্ছে সর্বশেষ অংশটি ছিল হচ্ছে বিকৃতি সংক্রান্ত, অর্থাৎ বিকৃতি কাকে বলে সেটি আমরা জেনেছিলাম। আজকে আমরা সেই বিকৃতির প্রকারভেদ সম্পর্কে জানবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা যেটি জানবো সেটি হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি সম্পর্কে জানবো। তাহলে দৈর্ঘ্য বিকৃতি কি, আমরা প্রথমে সংজ্ঞাটি দেখে নিই। বাহ্যিক বলের ক্রিয়ায় যদি কোনো একটি বস্তুর দৈর্ঘ্য পরিবর্তিত হয় তাহলে বস্তুর একক দৈর্ঘ্যের যে দৈর্ঘ্য পরিবর্তন হয় সেটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি বলে। একে টান বিকৃতি বা টেনসিল স্ট্রেনও বলা হয়ে থাকে। তাহলে আমরা যদি একটি ছবির মাধ্যমে দেখে নিই, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি তার ঝোলানো আছে। এই যে এখানে তারের নিচের অংশটি একটি বাটখারা রাখবার জায়গা, যেটি হচ্ছে ফাঁকা। পরবর্তীতে এখানে একটি বাটখারা রাখার পরে, অর্থাৎ বাটখারা তার ওজনের কারণে নিচের দিকে একটি বল দেবে, ওজনের কারণে তার নিচের দিকে একটি বল প্রয়োগ করবে। সেই বলের প্রভাবে এই যে সেই বলটি আবার এই তারের দৈর্ঘ্য বরাবর প্রযুক্ত হবে এবং তারটি এই যে এই অংশে পরিমাণ অতিরিক্ত তার দৈর্ঘ্য বৃদ্ধি পেল। তাহলে এখন এটি যদি আমরা গাণিতিকভাবে হিসাব করি যে এল নট দৈর্ঘ্যের কোন তারে যদি ভার ঝুলানোর ফলে সেটি হচ্ছে এল পরিমাণ, অর্থাৎ ডেল্টা বা ডেল্টা এল পরিমাণ যদি তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বা ভার অপসারণ করলে যদি ডেল্টা এল পরিমাণ তার দৈর্ঘ্য হ্রাস পায়, সেক্ষেত্রে দৈর্ঘ্য বিকৃতি অর্থ কি? দৈর্ঘ্য বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। এটি আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে দেখে এসেছি যে কোনো বিকৃতির অর্থ হচ্ছে ওই মাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই ওই মাত্রার আদি মান কত ছিল সেটা। অর্থাৎ এই ক্ষেত্রে এটি হচ্ছে এল স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, কিংবা আমরা সাধারণভাবে এটিও বলতে পারি যে ডেল্টা এল ডিভাইডেড বাই এল নট। তাহলে এখানে এল মানে হচ্ছে এল প্রাইম থেকে এল বাদ দিলে যেটা পাবো, অর্থাৎ পরিবর্তিত দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্যের যে অন্তরফল সেটি হচ্ছে পরিবর্তন, আর এল নট হচ্ছে আদি দৈর্ঘ্য। এখানে যদি আমরা একটি ছবির মাধ্যমে আরো পরিষ্কারভাবে দেখে নিই, এই যে এখানে এইটি হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য অর্থাৎ এল নট, আর এই যে এইটুকু হচ্ছে আমাদের পরিবর্তন এল। তাহলে এই যে পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, এই যে এখন হচ্ছে আমার পরিবর্তিত দৈর্ঘ্য কতখানি, পুরো দৈর্ঘ্য হচ্ছে এতখানি, অর্থাৎ এই যে এইটুকু তো আগেই ছিল, আর এই অংশটুকু হচ্ছে অর্থাৎ এই স্মল এল দ্বারা চিহ্নিত অংশটুকু হচ্ছে আমার নতুন অর্থাৎ পরিবর্তনের পরিমাণ। তাহলে এই পরিবর্তনের পরিমাণকে আমি আদি মান দ্বারা ভাগ করলে দৈর্ঘ্য বিকৃতির মান পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা পরবর্তীতে যেটি দেখব সেটি হচ্ছে আকার বিকৃতি। আকার বিকৃতি কি বলছে? বাহ্যিক বলের ক্রিয়ায় কোন বস্তুর যদি আয়তন পরিবর্তন না হয়, আকার পরিবর্তিত হয়, বা বস্তুটি যদি মোচড় খায়, তখন সংশ্লিষ্ট যে পরিবর্তনের যে কৌণিক বিচ্যুতি তাকে আমরা বলি আকার বিকৃতি। আকার বিকৃতিকে ব্যাবর্তন বিকৃতিও বলা হয়, বা কৃন্তন বিকৃতি বলা হয়, বা মোচড় বিকৃতি বলা হয়। ইংরেজিতে একে বলা হয় টুইস্ট। তাহলে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে আসি, এই যে এখানে প্রথমে এ বি সি ডি হচ্ছে একটি বস্তুর প্রস্থচ্ছেদ। এই যে এই এদিক থেকে বল প্রয়োগ করার পরে দেখো এই জিনিসটি হচ্ছে যেটি বর্গাকৃতি ছিল সেটি এরকম ব্যাকা হয় রম্বসের মতো আকৃতি ধারণ করেছে। তাহলে এই যে এই বস্তু সিডি পৃষ্ঠ বরাবর একটি আনুভূমিক ফলে দৃঢ়ভাবে আবদ্ধ আছে। এই যে সিডি পৃষ্ঠটি এক সাইডে আটকানো আছে, আর এবি বরাবর একটি স্পর্শীয় বল, অর্থাৎ এই যে এই বরাবর একটি স্পর্শীয় বল এফ প্রয়োগ করা হয়। এর ফলে এটি হচ্ছে এ প্রাইম বি প্রাইম সিডি রম্বসের আকার ধারণ করে। এই যে এ প্রাইম বি প্রাইম হচ্ছে তার নতুন অবস্থান। এই অবস্থানে বস্তুটির আকার বিকৃতি ঘটেছে। এখন এই যে তার কৌণিক বিচ্যুতি কতটুকু,
আগে তার অবস্থান ছিল এক বাহুর এইদিকে, এখন সেই বাহুর অবস্থান আছে এখানে, অর্থাৎ এর মধ্যে যে কোণটি উৎপন্ন হলো সেটি হচ্ছে তার আকার বিকৃতি। এখন থিটা যদি খুবই ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আসলে এক্স বাই এল হচ্ছে থিটার পরিমাণ, অর্থাৎ রেডিয়ানে মাপলে। আমরা কিন্তু এখানে অবশ্যই এই কোণটিকে রেডিয়ানে মাপছি, ডিগ্রিতে নয়। তাহলে আকার বিকৃতির আমরা একটু আগে সংজ্ঞা কি দেখে এসেছি, আকার বিকৃতি মানে হচ্ছে আপেক্ষিক সরণ ডিভাইডেড বাই কত দূরত্বে, অর্থাৎ এই যে এল দূরত্বের জন্য তার আপেক্ষিক সরণ হচ্ছে এক্স পরিমাণ, বা এখান থেকে যদি দেখি এল দূরত্বের জন্য তার আপেক্ষিক সরণ হচ্ছে এক্স পরিমাণ, তাহলে থিটা মানে হচ্ছে এক্স বাই এল, এই যে এক্স ডিভাইডেড বাই এল। তাহলে এটি হচ্ছে আমাদের আকার বিকৃতি। এই যে এখানে নীল রঙের দাগ দিয়ে যেটিকে দেখানো হয়েছে সেটি হচ্ছে আমার আদি অবস্থান, আর এই সবুজ ডট ডট রেখা দ্বারা যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে পরবর্তী অবস্থান। অর্থাৎ প্রথমে এটি এই আকৃতিতে ছিল, পরবর্তীতে এবি বরাবর একটি স্পর্শীয় বল প্রয়োগ করার ফলে এটি এরকম একটু বিকৃত হয়ে গেল বা কৌণিক বিচ্যুতি দেখালো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটি ছিল আকার বিকৃতি। এবারে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি কি? বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো বস্তু যদি আয়তনের পরিবর্তন হয় তাহলে বস্তুর একক আয়তনের যে পরিবর্তন সেটা হচ্ছে আয়তন বিকৃতি। তাহলে আমরা একটু ছবির মাধ্যমে দেখে আসি। এই যে এখানে চারদিক থেকে একটি গোল রাবারের বলের উপরে বল প্রয়োগ করা হচ্ছে, ফলে সেটি হচ্ছে ছোট হয়ে এইটুকু হয়ে গিয়েছে। তাহলে এই যে এই দুজনের মাঝখানে যে তফাৎ, এটুকু হচ্ছে আমাদের আয়তনের পরিবর্তন। অর্থাৎ এফ বলের ক্রিয়া যদি ভি নট আয়তন বিশিষ্ট কোনো বস্তুর আয়তন ভি বা ডেল্টা ভি পরিমাণ বৃদ্ধি বা হ্রাস পায়, তখন আয়তন বিকৃতি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন। দেখো, সব বিকৃতির আমার রাশিমালাটি কি কিন্তু একই রকম, সেটা হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদি পরিমাণ, অর্থাৎ ডেল্টা ভি হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই ভি নট বা আদি পরিবর্তন। তাহলে আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখি, এই যে এটি ছিল হচ্ছে তার আদি আকৃতি, এই যে চারপাশ থেকে এফ পরিমাণ বাহ্যিক বল প্রয়োগ করা হলো, ফলে এটি এখন ছোট হয়ে এই অংশের রূপ নিল। তাহলে এই যে এই দুই অংশের মধ্যে যে পার্থক্য, যে ডট ডট দিয়ে যে অংশটি দেখানো হচ্ছে, এটুকু হচ্ছে আমার পার্থক্য, আদি অবস্থান মাইনাস শেষ অবস্থান। তাহলে এই পার্থক্যটুকুই হচ্ছে আমি যখন আদি অবস্থা দিয়ে ভাগ করব যেটা পাওয়া যাবে সেটা নাম হবে হচ্ছে আয়তন বিকৃতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আয়তন বিকৃতি সম্পর্কে জানলাম। এবারে যেটি দেখব সেটি হচ্ছে পার্শ্ব বিকৃতি। পার্শ্ব বিকৃতি কি জিনিস? কোন একটি তারে বা কোন একটি দীর্ঘ জিনিসে যদি দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা হয় তখন তারের দৈর্ঘ্য অবশ্যই কিছুটা বৃদ্ধি পায়, যেটি আমরা দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে দেখেছি। এক্ষেত্রে আরেকটি ঘটনা ঘটে যে তার সাথে তারের ব্যাস বা ব্যাসার্ধ কিছুটা কমে যায় বা তার সরু হয়ে যায়। অর্থাৎ কোনো বস্তু যদি দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করা হয়, প্রস্থের দিকে যে বিকৃতি ঘটে তাকে আমরা বলছি পার্শ্ব বিকৃতি। এই জিনিসটি আমরা যখন একটি রাবার ব্যান্ডকে টেনে লম্বা করি তখন আমরা দেখি যে রাবারটি লম্বা হয়, একই সঙ্গে সেটি কিন্তু সরু হয়ে আসে। আমরা যদি ছবির মাধ্যমে দেখি, এই যে এটি হচ্ছে তার আদি অবস্থান, আর এটি হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন বা দৈর্ঘ্য বিকৃতির পরের অবস্থান। তাহলে কোন তারের আদি ব্যাস যদি ডি হয় বা আদি ব্যাসার্ধ যদি আর হয়, আর ব্যাসের পরিবর্তন বা ব্যাসার্ধের পরিবর্তনকে যদি আমরা স্মল ডি এবং স্মল আর দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে পার্শ্ব বিকৃতির পরিমাণ হচ্ছে স্মল ডি বাই ক্যাপিটাল ডি কিংবা স্মল আর বাই ক্যাপিটাল আর। যেহেতু ডি এবং আর এর মধ্যে একটি সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান, ডি হচ্ছে আর এর ডাবল, অর্থাৎ ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, সে কারণে এদের অনুপাতটি কিন্তু একই হবে। এখন আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখি, এই যে সবুজ দাগ দিয়ে এখানে যেটি দেখানো হয়েছে এটি হচ্ছে তার আদি অবস্থা, যখন বল প্রয়োগ করা হয়নি। এরপরে যখন এখানে বল প্রয়োগ করা হলো তখন এটি হচ্ছে লম্বা হয়ে এই যে এই নীল ডট ডট লাইনটি হচ্ছে তার বিকৃত অবস্থান, অর্থাৎ তার দৈর্ঘ্য বেড়ে গেল। দেখো, একই সাথে পাশ থেকে সে কিন্তু ছোট হয়ে গেছে। তাহলে এই যে তার প্রথমে ডি ছিল এইটা, আর ডি এর পরিবর্তন কতটুকু, এই যে এইটুকু হচ্ছে তার ডি এর পরিবর্তন। তাহলে এখানে ডি ডিভাইডেড বাই ডি বা আর ডিভাইডেড বাই আর, সেটি হচ্ছে আমাদের পার্শ্ব বিকৃতির পরিমাপ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখবো হচ্ছে বিভিন্ন রকমের পীড়ন এবং তার প্রকারভেদ। এতক্ষণ আমরা কি দেখে এসেছি? এতক্ষণ আমরা যেটি দেখে আসলাম সেটা হচ্ছে বিকৃতির প্রকারভেদ। এখন বিকৃতি থাকলেই কিন্তু সেখানে পীড়নও থাকবে। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে পীড়নের ধারণা এবং তার মাত্রা এবং একক সম্পর্কে একটু ধারণা নেব। পীড়ন, যাকে ইংরেজিতে বলা হয় স্ট্রেস, পীড়ন হচ্ছে বাহ্যিক বলের ক্রিয়ায় কোনো বস্তু যদি বিকৃতি ঘটে তাহলে এর অভ্যন্তরে একটি প্রতিক্রিয়ামূলক বলের উদ্ভব ঘটে, অর্থাৎ একটি স্থিতিস্থাপক বল এর মধ্যে কাজ করে, যেটি বস্তুকে পূর্ব অবস্থায় ফিরে আনতে চেষ্টা করে। তাহলে বস্তুর একক ক্ষেত্রের উপরে প্রতিক্রিয়ামূলক যে বল সেটিকে আমরা বলছি পীড়ন। প্রতিক্রিয়ামূলক বল অবশ্যই আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান, অর্থাৎ আমরা কিন্তু যেহেতু ভেতরের প্রতিক্রিয়াটি আমরা সরাসরি মাপতে পারি না, মাপার সময় আমরা কিন্তু বাহ্যিক যে বল সেটিকেই মাপি, অর্থাৎ বাইরে থেকে আমরা কতটুকু চাপ দিয়েছি বা কতটুকু বাহ্যিক বল প্রয়োগ করেছি সেটির মাপ থেকেই আমরা কিন্তু প্রতিক্রিয়া বা পীড়নের
পরিমাণটি নির্ধারণ করি। তাহলে আমরা যদি একটু গাণিতিকভাবে দেখে আসি, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর উপরে যদি এফ পরিমাণ বল প্রযুক্ত হয়, তাহলে পীড়ন পি মানে হচ্ছে এফ ডিভাইডেড বাই এ, অর্থাৎ এই যে একক ক্ষেত্রফলের উপরে যতটুকু বল প্রযুক্ত হয়েছে। এখানে দেখো এফ মানে কিন্তু আসলে প্রতিক্রিয়ামূলক বল। প্রতিক্রিয়াকে যেহেতু আমরা সরাসরি মাপতে পারি না, সে কারণে আমরা ক্রিয়ার মাধ্যমে প্রতিক্রিয়ার মানটি নির্ণয় করার চেষ্টা করি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পীড়ন হচ্ছে বস্তুর একক ক্ষেত্রের উপরে ক্রিয়ারত প্রতিক্রিয়ামূলক যে বল, অর্থাৎ বস্তু যে বাধাটা দিচ্ছে, বস্তু কত জোরে বাধা দিচ্ছে, সেটার নাম হচ্ছে পীড়ন। তাহলে পীড়নের মাত্রায় আসো। পীড়নের মাত্রা হচ্ছে, আমরা কি বলকে এখানে ক্ষেত্রফল দিয়ে ভাগ করছি না, অর্থাৎ বলের মাত্রা ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা হচ্ছে ml(t⁻²), এটিকে যখন তুমি l² দিয়ে ভাগ করবে, এখানে এই যে l এর সাথে একটি l কাটাকাটি হয়ে কি থাকবে হচ্ছে l⁻⁻1, অর্থাৎ ml(t⁻²). এখন পীড়নের একক নিয়ে আমরা যদি বলতে পারি, পীড়নের এককও একইভাবে আমরা পাবো। বলের একককে আমরা যদি ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করি, বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের এসআই একক হচ্ছে মিটার স্কয়ার। অর্থাৎ নিউটনকে আমরা যদি মিটার স্কয়ার দিয়ে ভাগ করি, সেটি হবে পীড়নের একক, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। এখন এই হুবহু এককটি কিন্তু আমরা আরেকটি পরিচিত একক দিয়ে প্রকাশ করে অভ্যস্ত, সেটা হচ্ছে প্যাসকেল। অর্থাৎ আমরা কিন্তু চাইলে প্যাসকেল দিয়েও পীড়ন মাপতে পারি। ঠিক আছে, একক ক্ষেত্রফলের উপরে যে বল, সেটি কিন্তু আসলে মাত্রাগতভাবে সেটি কিন্তু আসলে চাপও বোঝায়, অর্থাৎ চাপের যে একক বা প্যাসকেল, সেটি দ্বারাও আমরা কিন্তু পীড়নকে নির্দেশ করতে পারি বা পীড়নকে মাপতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পীড়নের সংজ্ঞা জানলাম, পীড়নের মাত্রা সম্পর্কে জ্ঞান লাভ করলাম, এবং পীড়নের একক কি কি হতে পারে, অবশ্যই এসআই একক, সেটি সম্পর্কে জানলাম। তাহলে এবারে আমরা যেটি দেখব যে পীড়নের আবার বিভিন্ন রকমের প্রকারভেদ রয়েছে। প্রথমেই আমরা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন সম্পর্কে জানবো। দৈর্ঘ্য পীড়ন বা লংগিটিউডিনাল স্ট্রেস কি? দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপরে যদি দৈর্ঘ্য বরাবর কোনো বল প্রযুক্ত হয়, সেক্ষেত্রে সেই বলের পরিমাণকে বলা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বা টান পীড়ন। অর্থাৎ এক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারে দৈর্ঘ্য বরাবর এফ বল প্রযুক্ত হলে তারের দৈর্ঘ্য পীড়ন হচ্ছে পিএল, মানে হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। আর তারের ক্ষেত্রে দৈর্ঘ্য পীড়ন আমরা কিভাবে নির্ণয় করতে পারি? যদি আমরা এম ভরের একটি বস্তুকে ঝুলিয়ে দিয়ে বল প্রয়োগ করার চেষ্টা করি, সেক্ষেত্রে এম ভরের জন্য ওজন হবে হচ্ছে mg, অর্থাৎ আমরা দৈর্ঘ্য পীড়ন পাবো হচ্ছে mg ডিভাইডেড বাই পাই আর স্কয়ার। এখানে দেখো, এই যে mg মানে হচ্ছে ওজন অর্থাৎ বল, আর পাই আর স্কয়ার মানে হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেখানে তারের ব্যাসার্ধ হচ্ছে r, আর m হচ্ছে যেই পরিমাণ বাটখারা তার নিচে ঝোলানো হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন সম্পর্কে জানলাম। এবারে যেটি দেখবো সেটা হচ্ছে ব্যাবর্তন পীড়ন। আমরা একটু আগেই আকার বা কৃন্তন বা ব্যাবর্তন সম্পর্কে জেনে এসেছি, ব্যাবর্তন বিকৃতি সম্পর্কে জেনে এসেছি। তাহলে আকার বিকৃতি ঘটানোর জন্য কোন বস্তুর একক ক্ষেত্রের উপরে যে পরিমাণ স্পর্শীয় বল বা ট্যানজেনশিয়াল ফোর্স প্রয়োগ করতে হয়, তার পরিমাণকে আকার বা কৃন্তন বা ব্যাবর্তন বা মোচড় পীড়ন বলা হয়। এটির অনেকগুলি নাম আছে: আকার পীড়ন, কৃন্তন পীড়ন, ব্যাবর্তন পীড়ন এবং মোচড় পীড়ন। প্রতিটি আসলে একই কথা, খালি এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু আমরা বলটি প্রয়োগ করছি তার সাথে লম্বভাবে, অর্থাৎ স্পর্শীয়ভাবে, ট্যানজেনশিয়াল ফোর্স। তাহলে এখন দেখো, এক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো বস্তুর উপরে আকার বিকৃতি সৃষ্টিকারী স্পর্শীয় বল যদি এফ হয়ে থাকে, অর্থাৎ এ পরিমাণ ক্ষেত্রফলের সাথে যদি আমরা এফ পরিমাণ স্পর্শীয় বল প্রয়োগ করে থাকি, সেক্ষেত্রে শিয়ারিং স্ট্রেস বা মোচড় পীড়ন হবে হচ্ছে পিএস সমান সমান এফ ডিভাইডেড বাই এ। এবারে আসা যাক হচ্ছে আয়তন পীড়ন। যেখানে আয়তন বিকৃতি ঘটে, সেখানে যে বল কাজ করে সেটি হচ্ছে আয়তন পীড়ন। অর্থাৎ আয়তন বিকৃতি ঘটানোর জন্য কোন একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ প্রযুক্ত বল হয়, যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, সেই পরিমাণকে বলা হয় আয়তন পীড়ন বা বাল্ক স্ট্রেস বা ভলিউম স্ট্রেস ইংরেজিতে। তাহলে এই ক্ষেত্রফল কোন বস্তুর উপরে যদি প্রযুক্ত অভিলম্ব বল এফ হয়ে থাকে, আমাদের আয়তন পীড়ন বা পিভি, এটি হচ্ছে এফ ডিভাইডেড বাই এ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আয়তন পীড়ন সম্পর্কে জানলাম। এবারে যেটি, সেটি হচ্ছে অসহপীড়ন। এর আগে আমরা হচ্ছে জেনে এসেছিলাম স্থিতিস্থাপক সীমা বলে একটি কথা আছে। স্থিতিস্থাপক সীমার পরে একটি পর্যায়ে এসে দেখা যায় যে কোনো একটি বস্তু আর বলটি সহ্য করতে পারে না বা সেটি ভেঙে যায়। তাহলে অসহপীড়ন বা ব্রেকিং স্ট্রেস হচ্ছে অসহ ভারের বা অসহ ওজনের ক্রিয়ায় বস্তুতে যে পীড়ন হয়, সেটা হচ্ছে অসহপীড়ন। অর্থাৎ কোন একটি বস্তুর একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত অসহ ভারকেই আসলে অসহ পীড়ন বলে। অসহ ভার কোনটি? যেটির চাইতে বেশি দিলে আমাদের হচ্ছে জিনিসটি ভেঙে চলে যেত। অর্থাৎ একটি বস্তু সর্বোচ্চ যে পরিমাণ পীড়ন দিতে পারে, সেটি আসলে তার
অসহ পীড়ন বা ব্রেকিং স্ট্রেস। এরপরে কিন্তু বস্তুটি ভেঙে যাবে এবং সেটি আর কোনো পীড়ন দিতে পারবে না। তাহলে আমরা যদি একটু গাণিতিকভাবে দেখে আসি, অসহ পীড়ন মানে হচ্ছে অসহ ভার ডিভাইডেড বাই সংশ্লিষ্ট ক্ষেত্রফল, অর্থাৎ এই যে এটিকে ইংরেজিতে বলে ব্রেকিং স্ট্রেস। ব্রেকিং এর প্রথম অক্ষর বি থেকে এটিকে আমরা নাম দিয়েছি পিবি। পিবি মানে হচ্ছে এফপি ডিভাইডেড বাই এ। এফবি মানে হচ্ছে অসহ ভার বা অসহ ওজন। তাহলে এফবি মানে আবার হচ্ছে এপিবি। আমরা যদি একটু ঘুরিয়ে লিখি, কিংবা এখান থেকে আমরা এটাও লিখতে পারি যে অসহ ভর মানে হচ্ছে এমবি, অর্থাৎ এই যে যতখানি বল ডিভাইডেড বাই জি। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে অসহ পীড়ন এবং অসহ ভর সম্পর্কে জানলাম। এবারে আমরা যেটি দেখব সেটি হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি সম্পর্কে আমরা জানবো। স্থিতিস্থাপক ক্লান্তি কি? স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুকে যদি অনেকক্ষণ যাবৎ পীড়ন করা হয়, অনেকক্ষণ যাবৎ টানাহেঁচড়া করা হয়, অনেকক্ষণ যাবৎ হ্রাস বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে বস্তুটির স্থিতিস্থাপক ধর্ম হচ্ছে লোপ পায়। সেক্ষেত্রে অসহ ভারের চেয়ে কম ভারেও বস্তুটি ছিঁড়ে যেতে পারে। এই যে আমরা যেরকম অনেকক্ষণ কাজ করে ক্লান্ত হয়ে যাই, টায়ার্ড হয়ে যাই, কোন একটি বস্তু অর্থাৎ কোন একটি স্থিতিস্থাপক বস্তু কিন্তু এভাবে অনেকক্ষণ যদি তার উপরে বারবার বল প্রয়োগ করা হয় বা বারবার সেটিকে পীড়নের মুখোমুখি করা হয়, সেক্ষেত্রে সেটি কিন্তু ক্লান্ত হয়ে যেতে পারে। এই অবস্থাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি বা ইলাস্টিক ফ্যাটিক। বিজ্ঞানী লর্ড কেলভিন পদার্থের এরূপ ধর্মকে স্থিতিস্থাপক ক্লান্তি এই নামটি দিয়েছিলেন। এখন আমরা যদি একটু উদাহরণ দেখি, যে আমরা যখন বিভিন্ন প্যান্ট কিংবা মোজায়, বিশেষ করে বাচ্চাদের প্যান্টে অনেক সময় ইলাস্টিক থাকে, আমরা যে মোজা ব্যবহার করি মোজা ইলাস্টিক থাকে, কিংবা একটি রাবার ব্যান্ডকেও আমরা যদি বারবার টানাহেঁচড়া করতে থাকি, বারবার ব্যবহার করতে থাকি, দেখা যায় যে রাবার ব্যান্ডটি লম্বা হয়ে গিয়েছে এবং সেটি কিন্তু তার আগের অবস্থায় ফিরে আসছে না। এটি হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি, অর্থাৎ এর কারণে কিন্তু তার স্থিতিস্থাপক ধর্মটি নষ্ট হয়ে যেতে পারে। এরপরে দেখো, স্থিতিস্থাপক ক্লান্তির ক্ষেত্রে বিকৃত বস্তু কিন্তু অসহ ভারের চেয়ে কম ভারে, এমনকি স্থিতিস্থাপক সীমার মধ্যেও ছিঁড়ে যেতে পারে। অর্থাৎ আমরা যদি একটা রাবারকে বা একটা বেলুনকে যদি অনেকক্ষণ ধরে বারবার টানতেই থাকি, দেখা যাবে সেটি একসময় স্থায়ীভাবে লম্বা হয়ে গিয়েছে এবং তাকে অল্প একটু টানলেই আমাকে স্থিতিস্থাপক সীমার মধ্যে অল্প বল দিলেও হয়তো সেটি তখন ছিঁড়ে বা ভেঙে যেতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এবার স্থিতিস্থাপক ক্লান্তি সম্পর্কে জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে যেটি দেখব সেটি হচ্ছে আমরা একটি গাণিতিক সমস্যা দেখব এবং তার সমাধান দেখব। তাহলে আজকে আমরা এতক্ষণ যা যা শিখে আসলাম সেটি দ্বারাই আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তাহলে এখানে প্রথমেই দেখো, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে একটি তারের দৈর্ঘ্য হচ্ছে 300 সেন্টিমিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 2 × 10⁻⁻⁴ সেন্টিমিটার স্কোয়ার এবং অসহ পীড়ন হচ্ছে 2.45 × 10⁸ প্যাসকেল। ঠিক আছে, এরপরে কি জিজ্ঞাসা করা আছে? জিজ্ঞাসা করা আছে যে তারটির অসহ ভার কত। তাহলে আমরা প্রথমে একটু দেখে নেই যে এখানে কি কি দেয়া আছে। এখানে প্রথমে যে তথ্যগুলো দেয়া আছে তার মধ্যে একদম শুরুতে আছে যে তারটির দৈর্ঘ্য হচ্ছে 300 সেন্টিমিটার। এখানে খেয়াল রাখতে হবে, প্রথমেই যে তথ্যটি দেয়া আছে সেই তথ্যটি কিন্তু আসলে এখানে কোনো কাজ নেই। ঠিক আছে, আমাদের কি কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে এই দুটি অংশ। আমাদের হচ্ছে প্রস্থের ক্ষেত্রফল কত এই তথ্যটি লাগবে, এবং আমাদের প্রয়োজন হবে এর অসহ পীড়ন কত এই তথ্যটি। ঠিক আছে, তাহলে এই তথ্য দুটি আমরা যদি প্রথমে লিখে নিই যে এখানে কি কি দেয়া আছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ আমাদের দেয়া আছে a = 2 × 10⁻⁴ সেন্টিমিটার স্কোয়ার। এখানে এখন আবার খেয়াল করতে হবে যে এটা হচ্ছে 10⁻⁴ সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ আমাদের কিন্তু এটি এসআই এককে নাই। সে কারণে আমাদের এটাকে প্রথমে আসলে এসআই এককে নিয়ে যেতে হবে। তাহলে এসআই এককে যদি আমরা এটাকে নিয়ে যাই, এসআই এককে নিয়ে গেলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার থেকে যখন আমরা মিটার স্কোয়ারে যেতে চাই, তাহলে সেটি হচ্ছে 2 × 10⁻⁸ মিটার স্কোয়ার। তাহলে এটি হচ্ছে মিটার স্কোয়ার এককে আমরা একে পেয়ে গেলাম। এরপরে বলা হয়েছে অসহ পীড়ন, অর্থাৎ পীড়ন মানে কি? পীড়নকে আমরা প্রকাশ করি পি দ্বারা, এবং এটি যেহেতু অসহ পীড়ন অর্থাৎ ব্রেকিং স্ট্রেস, একে আমরা প্রকাশ করব পিবি দ্বারা। তাহলে পিবি = 2.45 × 10⁸ প্যাসকেল। এটি যেহেতু এসআই এককেই আছে, এটি নিয়ে কিন্তু আমাদের আর অন্য কোনো সমস্যা নেই।
ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে প্রথমে কি জিজ্ঞাসা করা হয়েছে, প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে যে তারটির অসহ ভার কত। অসহ ভার কত অর্থাৎ এখানে হচ্ছে একটি বল জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা প্রথমে 1 নং অংশের যদি সমাধান করতে যাই, এখানে আমরা কি জানি, আমরা জানি অসহ ভার। অসহ ভারের ক্ষেত্রে আমাদের আসলে জানতে চাওয়া হয়েছে যে এফ বি সমান সমান কত। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি কি জানি। আমরা জানি যে পিবি সমান সমান হচ্ছে এফ বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ আমরা হচ্ছে অসহ ভারকে তার ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে আমরা অসহ পীড়ন পাই। এখন অসহ পীড়নের মান তো আমরা জানি, আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে হচ্ছে অসহ ভার অর্থাৎ এফ বি এর মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তাহলে এফ বি মানে হচ্ছে, আমরা যদি এ কে এদিকে নিয়ে আসি সেটি পিবি এর সাথে গুণ হয়ে যাবে, অর্থাৎ সেটি হচ্ছে পিবি গুণ এ। অর্থাৎ পিবি কত ছিল, আমার পিবি ছিল হচ্ছে 2.45 ইন্টু 10⁸, এর সঙ্গে আবার কি আছে, এর সাথে হচ্ছে 2 ইন্টু 10⁻⁻8। তাহলে এই দুটিকে আমরা যদি গুণ করি 2 ইন্টু 2 হচ্ছে 4, অর্থাৎ আমরা পাচ্ছি যে এফ বি সমান সমান 4.9। এটি যেহেতু একটি বল সে কারণে এর একক হবে হচ্ছে নিউটন। তাহলে আমরা এই যে দেখো আমরা একটি অংশ কিন্তু সমাধান করে ফেলেছি। তাহলে একে কি চাওয়া ছিল, একে জিজ্ঞাসা করা ছিল অসহ ভার কত, আর দ্বিতীয় অংশে অর্থাৎ 2 তে কি জিজ্ঞাসা করা হয়েছে, জিজ্ঞাসা করা হচ্ছে অসহ ভর কত, অর্থাৎ জিজ্ঞাসা করা হচ্ছে ব্রেকিং মাস কত, এম কত। তাহলে এখানে আমরা এবার যদি দ্বিতীয় অংশে চলে আসি, দ্বিতীয় অংশের জন্য আমরা কি জানি, দ্বিতীয় অংশের জন্য আমরা জানি যে এফ সমান সমান এম এ। এখানে ত্বরণ আসলো কোথা থেকে, এখানে ত্বরণ অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ আমরা জানি যে এফ বি হচ্ছে একটা ওজন, অর্থাৎ এফ বি সমান সমান হচ্ছে এম জি ইন্টু জি। এম বি ইন্টু জি। তাহলে আমরা এখন মানটি বসিয়ে দেই। এম বি তো আমরা জানি না, তাহলে আমরা এটিকে একটু পরিবর্তন করে লিখবো যে অর্থাৎ এম বি মানে হচ্ছে এফ বি ডিভাইডেড বাই জি। তাহলে দেখো আমাদের এফ বি এর মান কত, আমাদের এফ বি এর মান আমরা এখান থেকে বের করে এসেছি 4.9 নিউটন, অর্থাৎ এটিকে আমরা এখন বলতে পারবো 4.9 ডিভাইডেড বাই জি মানে হচ্ছে 9.8। তাহলে 4.9 কে আমরা যদি 9.8 দিয়ে ভাগ করি আমাদের ফলাফলটি হচ্ছে 0.5। এটি যেহেতু একটি ভর অর্থাৎ আমাদের এমবি হবে হচ্ছে 0.5 কেজি। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের উত্তরটি পেয়ে গেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এখানে যে গাণিতিক সমস্যাটি ছিল যে একটি তারের দৈর্ঘ্য 300 সেন্টিমিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 2 × 10⁻⁻4 সেন্টিমিটার স্কয়ার এবং অসহ পীড়ন 2.45 × 10⁸ প্যাসকেল প্রশ্ন করা হয়েছিল তারটির অসহ ভার কত, অসহ ভর কত। আমরা এখানে দেখো আমরা কিন্তু এখানে দুটি বের করে ফেলেছি, এই যে এখানে আমরা হচ্ছে অসহ ভার নির্ণয় করেছি এবং এখানে আমরা অসহ ভর নির্ণয় করেছি। এবারে আমরা হচ্ছে হুকের সূত্র এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে জানবো। তাহলে আমরা প্রথমে হচ্ছে হুকের সূত্র সম্পর্কে জানবো। 1678 খ্রিস্টাব্দে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক পীড়ন এবং বিকৃতির মধ্যে একটি সম্পর্ক প্রদান করেন, একটি সম্পর্ক প্রণয়ন করেন। একেই আমরা বলছি হচ্ছে হুকের সূত্র, অর্থাৎ এটি আসলে বিজ্ঞানী রবার্ট হুকের নাম থেকে এসছে। বিজ্ঞানী রবার্ট হুকের সূত্রটি ছিল যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ কোনো বস্তুর পীড়ন হচ্ছে এর বিকৃতির সমানুপাতিক। দেখো এখানে হচ্ছে বিকৃতিটা হচ্ছে কারণ আর পীড়ন হচ্ছে ফলাফল আছে, অর্থাৎ এটি কিন্তু বস্তুকে বিকৃত করা হয় বলেই কিন্তু তার মধ্যে পীড়নের উদ্ভব ঘটে। তাহলে এটিকে যদি আমরা গাণিতিক আকারে প্রকাশ করতে পারি আমরা বলতে পারি যে পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। এখন সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা গাণিতিকভাবে এটিও জানি যে সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে যেই রাশিগুলোর সমানুপাতিক সম্পর্কে আছে
তাদের যে অনুপাত সেই অনুপাতটি সবসময় একটি ধ্রুব অনুপাত হয়ে থাকে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে পীড়ন বাই বিকৃতি এটি সমান সমান হচ্ছে কোন একটি ধ্রুবক। এই যে আমরা নতুন একটি ধ্রুবক পেলাম, এই ধ্রুবকের নাম হচ্ছে স্থিতিস্থাপক ধ্রুবক বা ইলাস্টিক কনস্ট্যান্ট। এর আরো অনেকগুলো নাম রয়েছে। একে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়, অথবা স্থিতিস্থাপক মানাঙ্ক বলা হয়, স্থিতিস্থাপক সহগ বলা হয়, বা স্থিতিস্থাপক মডিউলাসও বলা হয়। তাহলে বাংলায় সাধারণত এটি স্থিতিস্থাপক গুণাঙ্ক নামে পরিচিত, আর ইংরেজিতে এটি সাধারণত ইলাস্টিক কনস্ট্যান্ট বা ইলাস্টিক মডিউলাস নামে পরিচিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে পীড়ন এবং বিকৃতি সম্পর্কে আজকের ক্লাসে জেনেছি, একটি গাণিতিক সমস্যার সমাধান করেছি, এবং সবশেষে আমরা জানলাম যে পীড়ন এবং বিকৃতির মধ্যে কিন্তু একটি গাণিতিক সম্পর্ক রয়েছে এবং সম্পর্কটি সমানুপাতিক, এবং সেই সমানুপাতিক সম্পর্ক থেকে আবার আমরা একটি নতুন ধ্রুব রাশি পাই। তাহলে পরবর্তী যে ক্লাস, সেই ক্লাসে আমরা হচ্ছে এই ধ্রুব রাশিটি সম্পর্কে অর্থাৎ স্থিতিস্থাপক ধ্রুবক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক সম্পর্কে বিস্তারিত জানবো, এটির বিভিন্ন প্রকারভেদ জানবো, এটি কিভাবে হিসাব করতে হয় সেটি জানবো। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং সকলেই হয়তো জানো যে আমাদের কোভিড পরিস্থিতি আবার একটু উদ্বেগজনক পর্যায়ে চলে গিয়েছে। সে কারণে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারের সকলকে নিয়ে নিরাপদ